২৬-এর নির্বাচনের পর পুরনো বন্ধুকে নতুনভাবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট রাজপথে নয়, সক্রিয় হোক সংসদে। তারা জানান, বিরোধীদের মোকাবেলায় কর্মসূচি দিতে চায় না বিএনপি। একজন বিশ্লেষক বলছেন, বিরোধীদের আগেভাগেই রাজপথে নামা ঠিক হয়নি, আর সরকারি দলেরও এ নিয়ে চুপ থাকাই মঙ্গল। মাহিলা ইসলামের রিপোর্ট। সংস্কার ইস্যুতে নির্বাচিত এমপিদের নিয়ে সংস্কার পরিষদ গঠনের জন্য ধারাবাহিকভাবে রাজপথে সরব জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। এজন্য সেপ্টেম্বর মাসে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লং মার্চের কর্মসূচিও দিয়েছে তারা। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। নির্বাচিত সরকারের শুরুতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিছুটা অবাক বিএনপি। এ যেন জামায়াতকে নতুনভাবে দেখা দলটির। আমাদের বিরুদ্ধে খুব বড় অভিযোগ যে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিছি আমরা। এই অভিযোগ তো আছে আমাদের বিরুদ্ধে। এবং 2018 সালে নির্বাচনে তারা ধানের শীষ প্রতিজ্ঞা নির্বাচনও করেছে। তা আমাদের সঙ্গে তো তাদের ওই ধরনের সাংগঠনিক একটা সখ্যতা তো ছিলই সবসময় আর কি। সরকারি দলের অন্যতম নীতি নির্ধারক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলছেন, জামায়াতের রাজপথে আন্দোলনের কোনো মানেই নেই। এর আগে যত সরকারের বিরুদ্ধে আন্দোলন এত দ্রুত পদযাত্রা, রেলযাত্রা এগুলো শুরু হয় নাই, কিন্তু তারা শুরু করে দিচ্ছে। মনে করতেছে যে বিএনপি সরকার খুব দুর্বল, এটা করলেই বোধহয় সরকারকে ফেলে দেওয়া যাবে আর কি। আই এম সরি যে তারা বোধহয় ভুল করতেছে আর কি। সম্প্রতি সংস্কার ইস্যুর সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ সংকট নিয়েও কর্মসূচি পালন করেছে জামায়াত জোট। আবার বেশ কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল, শিবিরও মুখোমুখি অবস্থান নিয়েছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিজ্ঞান যেটা বলে, যখন একটি তারা তার মাসের চাইতে বেশি বৃদ্ধি পায়, তখন ওটা একটা গ্র্যাভিটেশনাল কলাপস করে যায়। তাহলে কি বিরোধীদের মোকাবেলায় বিশেষ কৌশলে এগোতে চায় সরকারি দল? নেতারা বলছেন, পাল্টা কোনো কর্মসূচি দিতে চায় না বিএনপি। তারা যদি কোনো ধরনের পরিবেশ বিনষ্ট করা, এমন একটা পরিবেশ তৈরি করতে চান, দেশের মধ্যে অরাজকতা তৈরি করা, ওটা তো বিএনপির ক্ষতি হবে না। ওটা সামগ্রিকভাবে যে গণতন্ত্রের অর্জন, জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট ক্ষতি হবে। কারণ এরই ফাঁক দিয়ে ঢুকতে চেষ্টা করবে পরাজিত শক্তি। অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের শুরুর দিকেই বিরোধীদের রাজপথে নামাকে ভালোভাবে দেখছেন না এই বিশ্লেষক। তার মতে, অতীতের মতো বিরোধীদের মোকাবেলা ঠিক হবে না। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্র শক্তির মধ্যে যেই ধরনের সংঘাত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এগুলোর মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু রাজনীতি, ইভেন যারা দলের প্রধান, তাদের নিয়ন্ত্রণেও থাকবে না। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের ঝটিকা মিছিল, অন্যদিকে বিরোধী জোটেরও রাজপথে অবস্থান। সামনের দিনে সহিংসতার আশঙ্কাও দেখছেন কেউ কেউ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। রোহিঙ্গা সংকটের সমাধান নেই, উল্টো বাড়ছে বোঝা। মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না, আর ক্যাম্পে বাড়ছে জনসংখ্যা, বাড়ছে জন্মহার। বিপরীতে কমছে আন্তর্জাতিক সহায়তা, প্রত্যাবাসনের পথ বন্ধ। সব মিলিয়ে দীর্ঘ হচ্ছে বাংলাদেশের জন্য এই সংকটের ছায়া। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সানজিল অন্তর ও রাব্বি শেখ। একটি প্রজন্ম এসেছিল সীমান্ত পেরিয়ে, এখন সেই প্রজন্মের সন্তানেরা জন্ম নিচ্ছে বাংলাদেশের মাটিতে। কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে থাকা এই পরিবারটির সদস্য 13 জন। তবে 2017 সালে মিয়ানমার থেকে যখন পালিয়ে আসে, তখন সদস্য ছিল 8 জন। 8 বছর হয়েছে, ইয়ার বারা 22 বছর পর্যন্ত আছে, 2টা মরদ আর 5টা মেয়ে। রোহিঙ্গা ক্যাম্পের প্রায় প্রতিটি পরিবারে বৃদ্ধি পেয়েছে সদস্য। ক্যাম্পে বিয়ে করে নতুন পরিবার গড়েছেন অনেকেই। তাদের সন্তানেরাও জন্ম নিয়েছে এখানে। ফ্যামিলি মাঝে আছে 10টা জন, আর ফ্যামিলিতে আছে 5 জন। নাতি হয়ে দে uguatu tinnoa ar uguatu dua ar uguatu no ya oboderia
Fuagua mortuatu fuagatu boye. একটি পুরো প্রজন্ম জন্মেছে এবং বেড়ে উঠছে এই ক্যাম্পের এমন পরিবেশে। এরা সবাই মায়ানমারের আরাকানের রোহিঙ্গা, কিন্তু সবারই জন্ম এই বাংলাদেশের উখিয়ার কোতপালংয়ের এই রোহিঙ্গা ক্যাম্পে। যুদ্ধের ফলে একটি প্রজন্ম রিফিউজি হয়ে বসবাস করছেন এবং বেড়ে উঠছেন এই ক্যাম্পে। যদিও নিজেদের সত্তা ও সংস্কৃতিকে যেন ভুলে না যায় সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। আমরা ফুটবল টুর্নামেন্ট করেছি, সিল্লাম টুর্নামেন্ট করেছি, আর্ট কম্পিটিশন করেছি, আমরা কিছু কালচারাল হেরিটেজ সেন্টার করেছি, আমরা বিভিন্ন রকম কালচারাল কম্পিটিশন করার চেষ্টা করতেছি, তাদের তারানা নামে যে গান আছে সেগুলো করানোর চেষ্টা করতেছি। আমরা একইভাবে মিয়ানমার কারিকুলাম গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে যাতে লার্নিং সেন্টার ওগুলোকে পড়ানো হয়, তাদের যে সংস্কৃতি আছে, তাদের যে হেরিটেজ আছে সেগুলোর সাথে তাদের লিঙ্ক থাকা হয়। আবার প্রতিনিয়তই মিয়ানমার থেকে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা, বিশেষ করে বান্দরবানের আলীকদমের গহীন পাহাড় সহ নাফ নদী পাড়ি দিয়ে অনুপ্রবেশ করছে তারা, যার বড় চাপ পড়ছে রোহিঙ্গা ক্যাম্পে। 5 জনের মাঝে আমরা দিতে $8, এই $8 লিয়ে আমরা কুলাই দিনা পারি। তো রাশন দে দাঁড়া কিছু না মরিস না ভাই, এখন উগাতালে বোতল দেয় চিনি নাই। আমার আব্বুরা ইনকাম করতে পারে না, তো তাই যা ইনকাম করে আমাদের পড়াশোনায় দিতে পারে না। 2023-এর নভেম্বর থেকে এই পর্যন্ত তাও প্রায় 1.5 লাখের উপরে ঢুকেছে এবং ক্যাম্পে শিশু জন্মগ্রহণ করছে। সব মিলিয়ে আমাদের যে হিসেব তাতে এখন 12 লক্ষর মতো রোহিঙ্গা রয়েছে ক্যাম্পে। এদিকে বাংলাদেশে মিয়ানমারের বাস্তুচ্যুত এইসব নাগরিকদের সংখ্যা বাড়লেও কমছে অনুদান। পৃথিবীতেই কমে যাচ্ছে, শুধু বাংলাদেশে নয়, বরং বাংলাদেশে আমি মনে করি রোহিঙ্গাদের ক্ষেত্রে একটা সৌভাগ্যের ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত আপনার কিছুটা হলেও সাপোর্ট পাওয়া যাচ্ছে। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বললেও এ নিয়ে নেই আলোচনা, বরং প্রত্যাবাসন খুব জটিল হবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মোহন ইসলাম, 71, উখিয়া, কক্সবাজার। বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যের নাম বেগম খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাসই গড়েননি, আন্দোলন, সংগ্রাম, কারাবাস ও নানা প্রতিকূলতা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন গণতন্ত্রের অন্যতম কণ্ঠস্বর হিসেবে। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। 4 দশকের রাজনৈতিক জীবনে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। শফিকুল হকের প্রতিবেদন। বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। দেশ, দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। বরাবরই তিনি বলে গেছেন বাংলাদেশই তার আসল ঠিকানা। সাধারণ পরিবারের মেয়ে, পরবর্তীতে দেশের রাষ্ট্রপতির স্ত্রী। আততায়ীর গুলিতে জিয়াউর রহমানের মৃত্যুর পর সাদা শাড়িতে রাজনীতির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। এরপর থেকে লড়াই করেছেন স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। কখনো আপোষ করেননি বলেই জনতার হৃদয়ে স্থান পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে। স্বৈরাচার এরশাদকে হটিয়ে 91-এর নির্বাচনে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও 2 বার রাষ্ট্র ক্ষমতায় আসেন, যা তাকে দেশের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করে। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পুরো পথটাই ছিল অমসৃণ। 1/11-র প্রেক্ষাপটে পরিবার থেকে বিচ্ছিন্ন হন খালেদা জিয়া, হারান স্বামীর রেখে যাওয়া আশ্রয়স্থল ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। অকালে হারান আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। তার স্নেহবঞ্চিত হন বড় ছেলে তারেক রহমান ছাড়াও পুত্রবধূ আর নাতি নাতনিরা। তারপরও কখনো
পিছু হটেননি গণতন্ত্র রক্ষার আন্দোলনে। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। আওয়ামী সরকার বরাবরই আতঙ্কে ছিল বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার, যে কারণে কখনো বালুর ট্রাক আবার কখনো হামলা মামলা করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু থামেননি বেগম জিয়া, যে কারণে তাকে বরণ করতে হয় মিথ্যে মামলায় কারাবন্দী জীবন। এই কারাবন্দী জীবনেই যেন ছিল খালেদা জিয়ার জন্য এক মানবসৃষ্ট মৃত্যুফাঁদ। অসুস্থতায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন, সরকারের অবহেলায় তার শরীরে বাসা বাঁধে জটিল রোগ। তবে দীর্ঘ অসুস্থতার পর থেমে যায় সেই বাঁচার লড়াই, থেমে যায় এক নারীর 4 দশকের নেতৃত্বের যাত্রা। দু 2025 সালের 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের। দেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সবচেয়ে বড় নামাজে জানাজায় দলমত নির্বিশেষে এক মোহনায় এসে মিশেছিল জনতার স্রোত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম খালেদা জিয়া, আপনাকে মনে রাখবে বাংলাদেশ। শফিকুল হক, 71, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় পড়া জাহাজটিতে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস ছিল। এর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে 9 শ্রমিকের। আজ শিপইয়ার্ডটি ঘুরে দেখার পর এই তথ্য জানান শিল্প সচিব আব্দুল নাসের খান। তিনি আরও জানান, তদন্তে দোষীদের শাস্তি হবে। এর সঙ্গে সরকারি কোনো প্রতিষ্ঠানের দায় থাকলে তারাও রেহাই পাবে না। ঘটনাটি তদন্ত করছে 2টি আলাদা কমিটি। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। শনিবার সকালে গ্যাস বিষক্রিয়ায় শ্রমিক মৃত্যুর ঘটনাস্থল চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ফেরদৌস শিপইয়ার্ডে যান শিল্প মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান, সাথে ছিলেন শিল্প সচিবও। পরিদর্শন শেষে শিল্প সচিব বলেন, প্রাথমিক তদন্তে বিস্ফোরক পরিদপ্তর জাহাজের অভ্যন্তরে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পেয়েছে। তদন্ত কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সেখানে পরিষ্কার হবে কি কারণে শ্রমিকরা মারা গেছে। ফ্যাসিলিটিস যদি দেওয়ার যেগুলো কথা ছিল সেগুলো যদি না থেকে থাকে সেইটা তদন্তে আসবে। ডেফিনেটলি এই ব্যাপারে একটা শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অ্যাম্বুলেন্স কেন ছিল না, কেন রোগীদেরকে নিতে দেরি হয়েছে, সব বিষয়গুলো আমাদের তদন্তে উঠে আসবে। জাহাজে ক্ষতিকর গ্যাস থাকার ব্যাপারে ইয়ার্ড কর্তৃপক্ষ কিংবা এটি তদারকির দায়িত্বে থাকা কোনো সরকারি প্রতিষ্ঠানের দায় থাকলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, জানান তদন্ত কমিটির প্রধান। তদন্ত রিপোর্টগুলো আসলে সেই অনুযায়ী যদি প্রতিপালন করা হয়, অবশ্যই প্রতিপালনের দিকে আমাদের মন্ত্রণালয়ের সর্বোচ্চ গুরুত্ব থাকবে। এদিকে ইয়ার্ডে শ্রমিকদের চিকিৎসা সেবা ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স কেন ছিল না তাও তদন্ত করে দেখা হচ্ছে, জানান তদন্ত কর্মকর্তারা। তবে শিপইয়ার্ড মালিক সংগঠনের দাবি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম চলছিল শিপইয়ার্ডে। সার্টিফাইড করা আমাকে যে হ্যাঁ ঠিক আছে, ইউ ক্যান গো স্টার্ট দ্য কাটিং। এখন এর মধ্যে যদি প্রিভিয়াস ওনাররা ওদের কোনো গাফিলিতে আছে কিনা এই বিষয়টা আমাদের খুব বিবেচনা আনা দরকার এই মুহূর্তে। শুক্রবার ভাটিয়ারিতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় মারা যান 9 শ্রমিক। এই ঘটনায় আরো 7 শ্রমিক বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।